রাত তখন গভীর। পারস্য উপসাগরের ওপর নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। রিয়াদের আকাশে দূরের তারাগুলো স্থির হয়ে ঝুলে আছে। শহরের বিশাল সড়কগুলো প্রায় ফাঁকা। কেবল দূরে কোথাও পুলিশের সাইরেনের শব্দ, যেন সবকিছু স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতার ভেতরেই লুকিয়েছিল এক অদৃশ্য ঝড়। হঠাৎ করে আকাশে জ্বলে উঠল আগুনের একটি রেখা, তারপর আরেকটি, তারপর একসাথে অনেকগুলো। রাতের অন্ধকার ছিঁড়ে আগুনের মতো ছুটে আসছে ড্রোন আর ক্ষেপণাস্ত্র। কয়েক সেকেন্ডের মধ্যেই রিয়াদের আকাশে শুরু হয়ে গেল বিস্ফোরণের শব্দ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আগুনে আলোকিত হয়ে উঠল পুরো শহর। সৌদি আকাশে শুরু হয়েছে এক নতুন যুদ্ধের দৃশ্য। ইরানের বার্তা পরিষ্কার, যে মাটি বিশ্বাসঘাতকতা করেছে সেই মাটিই এখন লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের মধ্যে ইরান এখন একটি নতুন ভাষা ব্যবহার করছে। তেহরানের মতে এই যুদ্ধ শুধুমাত্র সামরিক সংঘর্ষ নয়, এটি তাদের ভাষায় প্রতিরোধের যুদ্ধ। ইরানের রাজনৈতিক নেতৃত্ব প্রকাশ্যেই বলছে, মধ্যপ্রাচ্যে যারা মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে সহায়তা করেছে তাদেরকে এর মূল্য দিতে হবে। এই বক্তব্যের পর থেকেই উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে শুরু করে। বিশ্লেষকদের মতে ইরানের এই কৌশল মূলত একটি রাজনৈতিক বার্তা। তারা শুধু একটি রাষ্ট্রকে লক্ষ্য করছে না, বরং পুরো অঞ্চলে একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছে। এই বার্তা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে কেউ নিরাপদ থাকবে না। রোববার ভোরের আগেই সৌদি আরবের আকাশে শুরু হয় উত্তেজনা। রিয়াদের পূর্ব আকাশে একের পর এক ড্রোন দেখা যায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন আর আকাশে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের হামলার মূল লক্ষ্য সবসময় অবকাঠামো ধ্বংস করা নয়, বরং অনেক সময় লক্ষ্য থাকে প্রতিপক্ষের নিরাপত্তা ব্যবস্থাকে ব্যস্ত রাখা এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। ড্রোন যুদ্ধের একটি বড় সুবিধা হলো এর খরচ তুলনামূলকভাবে কম, কিন্তু প্রতিরোধ ব্যবস্থা চালাতে হয় অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি দিয়ে। এই অর্থনৈতিক সমীকরণ অনেক সময় যুদ্ধের গতিপথকে বদলে দিতে পারে। সৌদি আরবের পরপরই হামলার খবর আসে কাতার থেকে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে তাদের দিকে মোট 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে 10টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। অধিকাংশই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হলেও দোহা শহরের আকাশে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার মধ্যেই খবর আসে কুয়েত থেকেও। দেশটির পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি ভবনে আঘাত হানে একটি ড্রোন। ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আরেকটি ড্রোন আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতেও সতর্কতা জারি করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি ভবনে আগুন ধরে যায় এবং আশেপাশের কয়েকটি স্থাপনার ক্ষতি হয়। সব মিলিয়ে কয়েক ঘণ্টার মধ্যে পুরো উপসাগরীয় অঞ্চল এক ধরনের যুদ্ধ পরিস্থিতিতে ঢুকে পড়ে। সামরিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক হামলাগুলো বিচ্ছিন্ন কোনো প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশলের অংশ, যাকে অনেকেই বলছেন ইরানের বহু ফ্রন্টের চাপের কৌশল। গত 2 দশক ধরে ইরান তার সামরিক পরিকল্পনার কেন্দ্রে রেখেছে একটি ধারণা। সেটি হলো, যুদ্ধকে কখনোই একটি নির্দিষ্ট ফ্রন্টে সীমাবদ্ধ হতে না দেওয়া। কারণ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক শক্তি মূলত উচ্চ প্রযুক্তি ও কেন্দ্রীভূত শক্তির উপর নির্ভরশীল। তারা সাধারণত একটি নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে দ্রুত শক্তি কেন্দ্রীভূত করে প্রতিপক্ষকে পরাজিত করতে চায়। ইরান সেই সমীকরণটাকেই ভেঙে দিতে চায়। যদি একই সময়ে একাধিক দেশে একাধিক সামরিক স্থাপনা বা অবকাঠামোর দিকে হামলা চালানো হয়, তাহলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বাধ্য হয়ে ছড়িয়ে পড়ে। তাদের রাডার, বিমান প্রতিরক্ষা ইউনিট, নৌবাহিনী এবং গোয়েন্দা সম্পদ বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায়। ফলে কোথাওই পূর্ণ শক্তি প্রয়োগ করা সম্ভব হয় না। এ কারণে ইরান ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলকে একটি সমন্বিত কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে। প্রথম ধাপে ড্রোন হামলার প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখে। তারপর আসে ক্রুজ মিসাইল, যা তুলনামূলকভাবে নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যেতে পারে। শেষ ধাপে ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে উচ্চ গতিতে। এই বহু স্তর হামলা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। কোন লক্ষ্য আগে প্রতিহত করা হবে, কোন লক্ষ্য পরে, সেই সিদ্ধান্ত নেওয়ার সময়ই বড় সমস্যা তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে ইরান জানে যে সরাসরি সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়। তাই তারা একটি অসম যুদ্ধ কৌশল গ্রহণ করেছে, যেখানে কম খরচের অস্ত্র, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বহু ফ্রন্টের চাপ তৈরি করে প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলা হয়। এই কৌশল শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকও। কারণ যখন একাধিক দেশের আকাশে একই সময়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়, তখন পুরো অঞ্চলের নিরাপত্তা ধারণা নড়বড়ে হয়ে যায়। ফলে যুদ্ধের ক্ষেত্রটি আর শুধু একটি দেশের সীমান্তে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অঞ্চল এক ধরনের অদৃশ্য চাপের মধ্যে ঢুকে পড়ে।
এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্রাগুলোর একটি হল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চল জুড়ে একটি বিস্তৃত সামরিক অবকাঠামো তৈরি করেছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইরাক প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে মার্কিন ঘাঁটি, বিমান ঘাঁটি বা নৌঘাঁটি। এই ঘাঁটিগুলো শুধু প্রতিরক্ষা স্থাপনা নয়, এগুলো আসলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবের কেন্দ্রবিন্দু। এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, বিমান অভিযান, ড্রোন অপারেশন এবং নৌ টহল। এই কারণেই ইরানের কৌশলে মার্কিন ঘাঁটিগুলো একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়। উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দিকে ড্রোন হামলার খবর সেই কৌশলেরই একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি বড় ধরনের আঘাত দিয়ে যুক্তরাষ্ট্রকে পূর্ণাঙ্গ যুদ্ধে টেনে আনতে চায় না, বরং তারা ধাপে ধাপে চাপ বাড়াতে চায়। ছোট ছোট হামলার মাধ্যমে তারা দেখাতে চায় যে পুরো অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো সম্পূর্ণ নিরাপদ নয়। এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মূল শক্তি হচ্ছে এই ঘাঁটিগুলোর নেটওয়ার্ক। যদি এই নেটওয়ার্ক নিয়মিত হুমকির মধ্যে পড়ে, তাহলে পুরো কৌশলগত ভারসাম্য বদলে যেতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে তাদের অভিযান আত্মরক্ষামূলক। তাদের ভাষায়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো থেকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করা হয়। তাই সেই স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা নাকি তাদের প্রতিরক্ষার অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি, কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন অসংখ্য মার্কিন ঘাঁটি ছড়িয়ে রয়েছে এবং যুদ্ধ যদি দীর্ঘ হয়, তাহলে এই ঘাঁটিগুলোই হয়ে উঠতে পারে সংঘাতের প্রধান কেন্দ্রবিন্দু। পারস্য উপসাগরের রাত আবার নীরব হয়ে এসেছে। রিয়াদের আকাশে আর কোনো বিস্ফোরণ নেই। দোহা, কুয়েত সিটি, মানামা সব শহর আবার ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরছে। কিন্তু এই শান্তি যেন অস্থায়ী, যেন যুদ্ধ একটু দূরে সরে গিয়ে আবার নতুন করে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। তেহরানের ভেতরে সেই নীরবতা নেই। ইরানের সামরিক কমান্ড সেন্টারে এখনও আলো জ্বলছে। বিশাল স্ক্রিনে জ্বলছে উপসাগরের মানচিত্র। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, সৌদি উপকূল, কাতার, বাহরাইন সবকিছু যেন এক বিশাল দাবার বোর্ড। ঘরের ভেতরে কয়েকজন সামরিক কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। তাদের সামনে নতুন করে আসছে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ছবি, ড্রোন ফিড। যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং অনেকে মনে করছেন এটি কেবল শুরু। এই উত্তেজনার ভেতরেই তেহরানের রাজনৈতিক করিডোরে ধীরে ধীরে সামনে উঠে আসছে একটি নাম, মুজতবা খামেনি। দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতার ছায়ায় থাকা এক রহস্যময় চরিত্র। প্রকাশ্যে খুব কম কথা বলেন, কিন্তু ইরানের ক্ষমতার ভেতরে শক্তি কাঠামোতে তার প্রভাব নিয়ে বহু বছর ধরে আলোচনা রয়েছে। এখন সেই নাম আবার নতুন করে উচ্চারিত হচ্ছে। ইরানের অভ্যন্তরে অনেকেই বলছেন, যদি সংঘাত দীর্ঘ হয়, যদি বাইরের চাপ আরও বাড়ে, তাহলে নেতৃত্বের ভেতর থেকে আরও কঠোর এক প্রতিক্রিয়া দেখা যেতে পারে। আর সেই কঠোরতার প্রতীক হিসেবে উঠে আসতে পারেন মুজতবা খামেনি। পারস্যের ইতিহাস এমন মুহূর্তে নতুন চরিত্র তৈরি করেছে বহুবার। যখন বাইরের শক্তি মনে করেছে সব শেষ, ঠিক তখনই এই ভূমি থেকে উঠে এসেছে প্রতিরোধের নতুন মুখ।